উত্তরবঙ্গের বনভূমি এবং নদী অঞ্চল আসলে বহু জীববৈচিত্র্যের আশ্রয়স্থল, কিন্তু মানুষের অতি লোভে সেই প্রাকৃতিক পরিবেশও ধ্বংসের পথে। বন্যপ্রাণী হারাচ্ছে আবাসস্থল, নদীর মাছের প্রজনন চক্র ব্যাহত হচ্ছে, গাছপালা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ফলস্বরূপ একদিকে যেমন মানুষ দুর্যোগের মুখে পড়ছে, অন্যদিকে প্রকৃতি তার নিজস্ব ভারসাম্য হারিয়ে ফেলছে। এই দুই মিলে এখন একটা বড় বিপর্যয় তৈরি হচ্ছে, আর যার প্রভাব শুধু আজ নয়, আগামী প্রজন্মের ওপরেও পড়বে। পর্যটনের বিকাশের নামে যদি বারবার এই প্রকৃতির বুকে পদাঘাত করা হয়, তা যে প্রকৃতি সইবে না, এই ঘটনাগুলোই তার প্রমাণ। প্রকৃতি ধনী বা দরিদ্র, প্রভাবশালী বা সাধারণ, বা ওই রাজনৈতিক ব্যক্তি, কাউকেই ছাড়ে না। মেঘভাঙা বৃষ্টি হোক কিংবা হরপা বান, ভূমিধস হোক কিংবা নদীর জলোচ্ছ্বাস, কোনো বৈষম্য মানে না। তবে এই অবস্থার সমাধান কি অসম্ভব? দীর্ঘদিন ধরেই বঞ্চনার অভিযোগ করে আসছেন ওই উত্তরবঙ্গের মানুষ। ভোট রাজনীতি আর রাজনীতির ক্ষমতায়নের শিকার ওই উত্তরবঙ্গের সাধারণ গরিব মানুষগুলি। প্রাকৃতিক বিপর্যয় কি রাজনৈতিক দলগুলোর কাছে শুধুমাত্রই ভোটের একটি হাতিয়ার? উত্তরবঙ্গ কি সত্যিই বঞ্চনার শিকার? এর উত্তর বলতে গেলে এক কথায় হ্যাঁ। তার কারণ, উত্তরবঙ্গের দুর্যোগের নেপথ্যে বহু কারণ থাকলেও সে সমস্ত সমস্যার সমাধানে চরম অনীহা ওই রাজনৈতিক দলগুলো। উল্টে বহু দলের এই ক্ষমতাধরেরাই আবার ওই অবৈধ রিসর্ট, অবৈধভাবে বালি উত্তোলন, এইসবের সঙ্গে জড়িত। যদিও প্রত্যেকবার দুর্যোগ শুরু হলেই সমস্ত রাজনৈতিক দলের নেতারা তৎপর হয়ে ওঠেন। সমস্ত দলের নেতা নেত্রীরা একে একে পা রাখেন ওই দুর্যোগ কবলিত এলাকায়, বার্তা দেন সাধারণ মানুষের পাশে থাকার। সংবাদ মাধ্যমে, টিভির পর্দায় বড় সড় শিরোনামে খবর হয়, আর ক্যামেরায় ধরা পড়ে ওই রাজনৈতিক নেতৃত্বদের পাশে থাকার দৃশ্য। বোঝানোর চেষ্টা করা হয় যে ওই রাজনৈতিক ব্যক্তিত্ব সত্যিই মানুষের পাশে আছেন, যেন দুর্যোগ কবলিত এলাকা একটা নাট্যমঞ্চ, আর মানুষের দুর্দশা সেই নাটকের পটভূমি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুর্যোগের পর শুধু ছবি তুলে বা কিছু চাল ডাল বিলিয়ে কি প্রকৃতপক্ষে এই মানুষগুলোকে রক্ষা করা যাবে? এই সমস্যার সমাধান করা যাবে? যাদের ঘর নেই, যাদের সন্তান বানের জলে ভেসে গেছে, যারা আগামী দিনগুলোতে কিভাবে বাঁচবে জানে না, তাদের কাছে এসব কতটা ম্যাটার করে? দুর্যোগ মিটলেই এই রাজনৈতিক ব্যক্তিত্বরা ফিরে যাবেন তাদের নিজ নিজ জায়গায়, আর উত্তরবঙ্গ তলিয়ে থাকবে সেই তিমিরেই, যেমনটা এতগুলো বছর ধরে আছে। আমরা বারবার দেখেছি যে জায়গাগুলো দুর্যোগ প্রবণ, সেগুলোর প্রতি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেওয়া হয় না। যখন দুর্যোগ আসে তখন কিছু ত্রাণের ঘোষণা করা হয়, কিছু কাজ হয় যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা বলা যায় বা প্রমাণ করা যায়। তারপর সব থমকে যায়, যতক্ষণ না আবার নতুন করে দুর্যোগ আসছে। এই সার্কেলেই গোটা বিষয়টা আটকে আছে, আর এই সার্কেলেই ঘুরে চলেছে উত্তরবঙ্গবাসীর জীবন। প্রশ্ন হচ্ছে, এই নেতারা যারা পাহাড়ি অঞ্চলে গিয়েছেন মানুষের পাশে থাকার কথা বলে, তাদের মধ্যে কজন প্রকৃতিকে রক্ষা করার বার্তা দিয়েছেন? কজন বলেছেন আমরা গাছ নিধন বন্ধ করব, নদী ভরাট বন্ধ করব, পাহাড় কাটা বন্ধ করব, অবৈধ নির্মাণ রোখার ব্যবস্থা নেব? কটি রাজনৈতিক দল নিজেদের ইস্তাহারে পরিবেশ রক্ষা আর ওই দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়টিকে গুরুত্ব দেয়? উত্তর হলো খুবই নগণ্য। কেউ কেউ মুখে এমনটা বললেও কাজের বেলায় প্রায় উল্টো। কারণ প্রকৃতি রক্ষা তো আর ওই ভোটের ঝুলি ভরাবে না। উন্নয়নের নামে মাটি বিক্রি করলেই তো জমবে খেলা, মানে ওই টাকার খেলা। তৈরি হবে ভোট ব্যাংক। এবারও দেখা যাচ্ছে দুর্যোগের সময় ভোটের সমীকরণ তৈরির চেষ্টা চলছে।
পাহাড়ি জনগণের কষ্ট নিয়ে আলোচনার চেয়ে বেশি হচ্ছে কার এলাকা থেকে কে ভোট পাচ্ছেন, কোন দল কতটা সুবিধা নিচ্ছে এই দুর্যোগে। দুর্যোগ যেন হয়ে উঠেছে এক নতুন রাজনৈতিক মঞ্চ, যেখানে সমস্যার সমাধান নয় বরং মূল লক্ষ্য প্রভাব বিস্তার। উত্তরবঙ্গে একাধিক ভাষা, সংস্কৃতি এবং জাতিগোষ্ঠীর একটা মিলন রয়েছে। এখানকার মানুষ বছরের পর বছর ধরে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে রয়েছেন, কিন্তু প্রশাসনিক পরিকল্পনার অভাব এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের বাস্তব উদাসীনতা তাদের পরিস্থিতির কোনো উন্নতি ঘটায়নি। অথচ এই মানুষগুলোই ভোট দেয়। এদের ভোট ওই রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে দুর্যোগ এলেই তাদের কাছে ছুটে যান সব দলের নেতারা। কেউ হাত ধরেন, কেউ ঘর মেরামতি করার প্রতিশ্রুতি দেন, কেউ বলেন আপনাদের সমস্যাকে আমরা একেবারে ওই সংসদে তুলে ধরব, কেউ আবার চাকরির প্রতিশ্রুতিও দেন। কিন্তু কোথায় সেসব? এই প্রশ্নের জবাব দিতে পারেন না কোনো দলের লোকই, কারণ বাস্তবে তাদের কেউই ওই দীর্ঘমেয়াদী পরিবেশ বান্ধব উন্নয়নের কথা ভাবে না, বরং উন্নয়নের নামে নদীচর ভরাট করে গড়ে ওঠে হাউজিং প্রকল্প। পাহাড় কেটে বানানো হয় রাস্তা বা হোটেল, বন উজাড় করে দিয়ে তৈরি করা হয় কমার্শিয়াল জোন। এইসব প্রকল্পে হয়তো তাৎক্ষণিক অর্থনৈতিক লাভ হয় বটে, কিন্তু দীর্ঘমেয়াদে তার ফল তো দেখতেই পাচ্ছেন। আজকের এই বন্যা, ভূমিধস, সেতু ভাঙন সবই সেই ওই অর্থলোলুপ উন্নয়নের ফল নয় কি? এই যে উত্তরবঙ্গ এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সেখানে কেন স্থানীয় স্তরের রাজনৈতিক নেতাদের ঝাঁপিয়ে পড়তে দেখা গেল না? কেন তারা অপেক্ষা করলেন বড় নেতাদের আগমনের? ওই রাজনৈতিক নেতারা কি আসলে জনপ্রতিনিধি? এই প্রশ্নটা আজ তুলছে গোটা উত্তরবঙ্গ। আগামী 26-এর ভোটের কথা ভেবে রাজনৈতিক ব্যক্তিত্বরা যখন প্রকৃতিকে অবহেলা করে শুধুমাত্র ভোটের হিসেব মেলাতে ব্যস্ত, তখন কি সেই অসঙ্গতি তুলে ধরা উচিত নয়? কেন বছরের পর বছর একই এলাকায় একইভাবে বন্যা হয়? সেই সমস্যার সমাধান কি শুধুই ত্রাণ আর ওই গাল ভরা বার্তা? তাই উত্তরবঙ্গের এই দুর্যোগ, মানুষের এই মৃত্যু মিছিল, অবলা প্রাণীদের মৃত্যু, প্রচুর ক্ষয়ক্ষতি শুধুই কি ওই প্রাকৃতিক দুর্যোগ বলে কাটিয়ে দেওয়া যায়, নাকি এটি একটি রাজনৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি? আর এই ব্যর্থতা কি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের, নাকি সমস্ত রাজনৈতিক দলের, সমস্ত সরকারের? প্রথমে 2020 সালের করোনা অতিমারি, তারপর 2023 সালে সিকিমে সাউথ লোনাক লেক ভেঙে বন্যা, আর তারপর এবছর এই পরিস্থিতি। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত তরাই ডুয়ার্স অঞ্চল, অতিমারির ধাক্কা সামলে উঠতে না উঠতেই পরপর ধাক্কা। এরপর আবার আশঙ্কার মেঘ তৈরি করেছে ভুটান। ওয়াংছুতে তালা জলবিদ্যুৎ বাঁধ সম্পর্কে একটি জরুরি সতর্কতা জারি করেছে NCHM। গেট বিকল হওয়ায় নদীর জল বাঁধের ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে, ফলে উত্তরবঙ্গে প্লাবনের আশঙ্কা তৈরি হচ্ছে। জলদাপাড়া এলাকা, জোরবাংলো এলাকার তাবাকশি এবং চমংয়ের বহু হোমস্টে এখন নিশ্চিহ্ন। এটাই বোধহয় হওয়ার ছিল। এই অবস্থার সমাধান কিভাবে? প্রথমত, উন্নয়নের পরিকল্পনায় পরিবেশকে প্রাধান্য দিতে হবে। পাহাড়ে কোনো নির্মাণের আগে ভূতাত্ত্বিক সমীক্ষার ব্যবস্থা করতে হবে। গাছ কাটার ক্ষেত্রে কড়া নিয়ম চালু করতে হবে। সেখানে এই ব্যবস্থা রাখতে হবে যে যেখানে গাছ কাটা হবে সেখানে নতুন গাছ লাগানো বাধ্যতামূলক করতে হবে। নদীর তীর এবং বিস্তার এলাকা দখলমুক্ত করতে হবে এবং জলাশয় ভরাটের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। দ্বিতীয়ত, দুর্যোগের আগাম পূর্বাভাস ব্যবস্থা রাখতে হবে এবং উদ্ধার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।
স্থানীয় মানুষকে সচেতন করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, যাতে বিপর্যয়ের সময় তারা নিজেদের মতো করে প্রস্তুত থাকতে পারে। আসলে এই সমস্যার সমাধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিকতার পরিবর্তন। আমাদের বুঝতে হবে, প্রকৃতিকে দমন করে উন্নয়ন কখনোই সম্ভব নয়। প্রকৃতিকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে। যেভাবে একটি পরিবারে সবাই মিলে একে অপরের জায়গা ছেড়ে দেয়, সমঝোতা করে, তেমনি মানুষকেও প্রকৃতির জায়গা প্রকৃতিকে ছেড়ে দিতে হবে। নদীকে তার নিজের মতন করে বয়ে যেতে দিতে হবে। পাহাড়কে তার গায়ে সবুজ গাছপালা রাখতে দিতে হবে। বন্য প্রাণীদেরও থাকার জায়গা দিতে হবে। এগুলো কোনো বিলাসিতা নয়, টিকে থাকার জন্যই এগুলো প্রয়োজন। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আর সেটা মানুষের জন্য প্রযোজ্য। শুধুমাত্র ভোট রাজনীতি আর উত্তরবঙ্গকে অর্থ উপার্জনের ক্ষেত্র ভাবলে আগামীতে আরো বড় বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে। কেন্দ্র রাজ্যের দিকে আর রাজ্য কেন্দ্রের দিকে দায় ঠেললে আদতে উত্তরবঙ্গের মানুষের কোনো লাভ হবে না। মূল সমস্যার সমাধানে নজর দেওয়াটা জরুরি, কিন্তু সে বিষয়ে আদৌ কেউ ভাবছে কি, সেটাই বড় প্রশ্ন। প্রযুক্তি, পয়সা, প্রভাব, পদ এসবই ওই প্রকৃতির কাছে তুচ্ছ। সতর্ক না হলে প্রকৃতির রোষে শুধু উত্তরবঙ্গ নয়, গোটা মনুষ্য জাতি বিলুপ্ত হয়ে যেতে পারে।